আত্মার অঙ্গীকারে অভিমুখ। শোল বান্ডা অবসেশন। অরাত্রিকা রহমান। পর্ব 40। কম্পিত গলায় মীরা আইডি কার্ডে থাকা নামটা নিজ মুখে আওড়ালো। রিভান চৌধুরীরা। রায়ান। ভানন। নিজের চোখে কি দেখছে আর পড়ছে ঠিক যেন ঠাউর করতে পারছেন না মীরা। চোখে পানি ছলছল করে উঠল মুহূর্তের মধ্যে, ঠিক যেমন অনেক কাঙ্ক্ষিত কিছু খুঁজে পেয়েছে আজ। মীরা বারবার নিজের চোখ টিপ টিপ করে পলক ফেলে চোখের থেকে জমে থাকা পানি সরিয়ে নামটা বারংবার পড়তে লাগলো। রিভান চৌধুরী রায়ান। রিভান। হ্যাঁ, এখানে রিভানই লেখা। কোন রিভার উনি? মীরা অস্থির হয়ে উঠল কিছুক্ষণের মধ্যেই। সে এবার আইডি কার্ডটা রেখে দিয়ে টেবিলের বাকি সব জিনিস খেতে দেখতে শুরু করলো, এক অনিশ্চিত আশা বুকে আঁকড়ে ধরে যদি সে কিছু খুঁজে পায়। মীরা একে একে সব খাতা বইয়ের পাতা উল্টে পাল্টে দেখল। দুই হাত বাঁধনহারা অনবরত কাঁপছিল বলে ঠিক মতো খাতা বইগুলো ধরতেও পারছিল না, হাত ফুসকে পড়ে যাচ্ছিল সেগুলো। তবুও মনে সাহস রেখে বিরতিহীনভাবে খুঁজছে কিছু। কি খুঁজছে সেটা তার অজানা, শুধু মনে হচ্ছিল আজকের এই মুহূর্ত তার নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার সুবর্ণ সময়। বই খাতা সব দেখা হয়ে গেলে মীরা ছোট টুকরো কাগজগুলোরও ভাঁজ খুলে খুলে দেখছিল। সেসব কাগজের মাঝেই ছিল 10 বছর আগের বিয়ের বন্ধন ভাঙার ডিভোর্স পেপারটা। মীরার প্রেমে পড়ার পর রায়ান ওই ডিভোর্স পেপারের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি বলে পুরনো টেবিলের ড্রয়ারেই রেখে দিয়েছে। মীরা সব কাগজের ভাঁজ খুলে দেখা শেষ করেও তার চাওয়ার কিছুই পেয়ে হতাশায় কাপা হাতে সেই ডিভোর্স পেপারে এক কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে সেটার উপর চোখ বুলাতে শুরু করলো। সবকিছু একদম মিলে যাচ্ছে কাগজের তথ্যের সাথে, তার নাম, রায়ানের নাম, বাবা মায়ের নাম সব। মীরা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। নিজ চোখকে তার বিশ্বাস হচ্ছে না। ছোট থেকে মা বাবার মতো আদর করা দুইজন মানুষ, ভাইয়ের মতো আগলে রাখা তার রুদ্র ভাইয়া, সবাই তার এত আপন, অথচ সে সম্পর্কে তাকে কেউ একবারও জানতে দেয়নি। আর সেই মানুষটা যে তাকে এই কিছুদিন এত পাগলের মতো চেয়েছে, সে তার স্বামী, কিন্তু তা সে স্বীকার করেনি একবারের জন্য। এমনকি মীরা তার অতীত রায়ানকে বলার পরও না। মীরার এসব কিছুই হজম হচ্ছিল না, চারপাশটা হঠাৎ খালি হয়ে গেল তার আছে। প্রথম দিন থেকে রায়ানের করা সকল পাগলামি, মুখে বলা প্রতিটি কথা যা আগে মীরা বুঝতে অক্ষম ছিল, এখন সব হঠাৎ একদম পরিষ্কার হয়ে মাথায় ধরা দিচ্ছে। অদ্ভুত আদুরে সব ডাক, অধিকার বোধ, চিন্তা, আদেশমূলক কণ্ঠে বলা কথা সবকিছু যেন এখন অর্থবহ মনে হচ্ছে মীরার কাছে। আগের বোঝা সবকিছু মুহূর্তের মাঝে মিথ্যে হয়ে গেল। মীরার চোখের পানির বাঁধ ভাঙলে তার বাদামি রঙের মায়াবী চোখ থেকে টপ টপ অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মীরা চোখ মুছার চেষ্টাও করল না একবার। বুক ফেটে আসা আর্তনাদগুলো কেবল গিলে নিচ্ছে। মীরা ডিভোর্স পেপারটা শুধু রেখে বাকি সব জিনিস আবার ঠিক মতো ড্রয়ারে তুলে রেখে দিল জায়গা মতন। অশ্রুসিক্ত চোখ জোড়া খোলাতে দৃশ্য প্রদর্শন করছে, তারপরও একবারের জন্য মীরা অবাধ চোখের পানি মুছে তাদের প্রবাহে বাধা দিল না। কিছু সময় পর প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নিজের নিস্তেজ দেহটাকে চালনা শক্তির তীব্র প্রয়োগে ছাদে নিয়ে গেল। ছাদের প্রতিটা সিঁড়ি আজ তার কাছে বেশ দীর্ঘ লাগছে। অবশেষে ছাদে গিয়ে মীরা হঠাৎ ধপ করে ছাদের মেঝেতে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে মনের আর্তনাদ আর আটকে রাখতে না পেরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, আহাজারি করতে করতে। হে আল্লাহ, কেন কেন এমন করলেন আমার সাথে উনি? এটা তুমি তো জানো আমি কত রাত জেগে তার নামটা মুখে মুখে বলেছি, কেঁদেছি। শুধু একদম তাকে নিজের করে পাবার আশায় স্বপ্ন বুনেছি। তাহলে আমার সাথে কেন এমন হলো? সবাই কেন এভাবে আমাকে ঠকালো? আমি এত বোকা কিভাবে হয়ে গেলাম? আমি ভাবতাম ভালোবাসা মানে বিশ্বাস, মানে প্রতিশ্রুতি। কিন্তু আজ বুঝছি ভালোবাসা যদি প্রতারণার ওপর দাঁড়ায়, তাহলে সেটাও একটা কারাগার, যেখানে আমি বন্দী হয়েছিলাম 10 বছর ধরে। আর এই 10 বছর পর অপেক্ষার ফল হিসেবে কি পেলাম? এই ডিভোর্স পেপার। কেন করলেন এমন রায়ান? কেন আমায় জানালেন না একবারও এতদিনেও? আপনি জানতেন আমি আপনার অপেক্ষায় কতটা অধীর, তবে কেন আমার কাছে সত্য গোপন করলেন? আমি ছোট থেকে ভেবেছিলাম বিয়ে নামক এই অজানা বাঁধন আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। আল্লাহ, আমি তো আমার অতীত খোলা খাতার মতো কেবল উনার সামনে রেখেছিলাম, তাহলে কেন সব জানার পরও কেন উনি চুপ করে রইলেন? একবারও বলেননি, মীরা আমার হৃদ পাখি, আমি সেই অতীত। কিন্তু না, একবারও না। কেন? মীরা ছাদে একা নিজের কথাগুলো সৃষ্টিকর্তার কাছে অঝরে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে। রায়ানের তাকে 10 বছর আগে অস্বীকার করে চলে যাওয়াটা যত না কষ্ট দিচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে সবকিছু জানার পরও চুপ করে থাকাটা। কিন্তু মীরা সমীকরণ মিলাতে পারছে না কেবল এক জায়গায়, যদি রায়ান তাকে ডিভোর্সই দিতে চাইবে তাহলে সেটা মুখ ফুটে কখনো কেন বলল না?
আর এমনভাবে নিজের মোহে বাঁধার চেষ্টা করার কারণ কি? আমাকে যদি ছাড়তেই এসেছিলেন তবে কেন আমাকে ভালোবাসার নাটকে জড়ালেন? কেন মায়া তৈরি করলেন আমার মনে নিজের জন্য? হে খোদা, এসবে মানে কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মীরা নিজের মাথা শক্ত করে হাত দিয়ে চেপে ধরল। হাজারো প্রশ্নের চাপে যেন তার মনে হচ্ছে এবার মাথাটা ফেটেই যাবে। আর নিতে পারছে না এসব ভাবনা। সে আকাশের দিকে তাকিয়ে সাহায্য চাইল সৃষ্টিকর্তার কাছে। আমাকে ধৈর্য দেও আল্লাহ, বোঝার ক্ষমতা দেও। আমি আমার নিজের উপর অন্যায় করতে পারি না। আমি এই মুহূর্তে এসে হার মানতে পারবে না। শক্তি দেও আমায় আল্লাহ। মীরা উঠে দাঁড়িয়ে ছাদের রেলিংয়ের কাছে যেতে লাগলো। পায়ের প্রত্যেকটা পদক্ষেপ তার টলমল করছে, যেন একদম নাজুক হয়ে আছে শরীর। ধীর পায়ে রেলিংয়ের কাছে গিয়ে রেলিংটা শক্ত হাতে আকারে ধরল মীরা। আর দুই চোখ বন্ধ করে মনের সকল জোর একীভূত করে জোরে চিৎকার করল দুইবার আকাশ পানে মুখ করে। আ আ আ আ। নিস্তব্ধ ফাঁকা ছাদে হঠাৎ চিৎকারগুলো হাওয়ায় মিশে গেল, কারো কানে পৌঁছালো না সেই চিৎকার। জমে থাকা রাগ, ক্ষোভ, চিন্তা, চেতনা, কষ্ট সব বিসর্জন দিল এভাবে। মন শান্ত করতে একলা ছাদের বাইরে করার মতো আর কিছুই ছিল না মীরার। বরাবরই শক্ত ও শান্ত মনের অধিকারী মেয়ে মীরা বাবা মার মৃত্যুর পর কখনো তার এত খারাপ অনুভব হয়েছে কিনা সে নিজেও জানে না। তখনই চৌধুরী বাড়ির সামনে এসে একটা সাদা গাড়ি দাঁড়ালো। গাড়ির হর্নের শব্দ কানে যেতেই মীরা ছাদে থেকে নিচে উঁকি দিয়ে গাড়ির দিকে তাকিয়ে দেখল। মাহির গাড়ি থামাতেই রায়ান গাড়ির দরজা খুলে তড়িঘড়ি করে বাড়িতে ঢুকল। বলা চলে এক প্রকার দৌড়ে। মাহির রায়ানের অস্থিরতা দেখে হেসে বলল, ভালোবাসা আসলেই ভয়ঙ্কর। একটা মানুষের ভিতর বাহির এত কম সময়ে কিভাবে বদলে দেয়। জিনিসটা বেশ জটিল, নিজের ক্ষেত্রে না হওয়া পর্যন্ত সব বেফালতু আর হুজুগে লাগে। মাহির নিজে গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে রায়ানের লাগেজটা বের করে নিয়ে বাড়ির মূল দরজার দিকে অগ্রসর হলো। মীরা ছাদে থেকে রায়ানকে দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করতে দেখল, কিন্তু ওই অল্প সময়ে উপর থেকে তার মুখ দেখতে পেল না কান্না ভরা খোলাতে দৃষ্টিতে। মাহিরকেও সে আগে কখনো দেখেনি, আজ প্রথমবার দেখল, কিন্তু সেই দিকে তার খেয়াল নেই আর না আগ্রহ আছে। মীরা তার গাল বেয়ে পড়তে থাকা অশ্রু হাতের উল্টো পিঠের সাহায্য মুছে নিয়ে নিজ মনে শান্ত মাথায় একের পর এক করে মিলাতে লাগলো। ডিভোর্স পেপার সত্য, সেটার প্রমাণ নিজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। তাহলে এই কয়দিন যে মার টান অনুভব করলাম তার দিক থেকে সেসব কি মিথ্যে? না না, অসম্ভব। সেগুলো মিথ্যে হতে পারে না। মানুষের মুখের কথা অবিশ্বাস্য হতে পারে, কিন্তু তার কর্ম না। উনার বলা সব কথা তার কাজের সাথে সম্পৃক্ত ছিল। একবারের জন্য আমি মিথ্যে অনুভূতির সংস্পর্শে যাইনি। তার কাজ, কথা, ছোঁয়াতে আমার জন্য ব্যাকুলতা স্পষ্ট, এতে বিন্দুমাত্র দ্বিধা আমার নেই। কিন্তু উনি সত্যি যদি আমাকে চেয়ে থাকেন তবে এই ডিভোর্স পেপারের অস্তিত্ব কেন খুঁজে পেলাম আমি? মীরা প্রশ্ন এ দ্বিধার ভিড়ে বিরক্ত হয়ে ছাদের রেলিংয়ের জোরে হাত দিয়ে আঘাত করে বলল, উফ, আল্লাহ দয়া করো আমাকে। আমি কিছু মিলাতে পারছি না। কোনটা সত্যি আমার অনুভব করা ভালোবাসা, না এই কাগজটা? মাথায় সব চিন্তা ভাবনা এখন কেবল এই এক উত্তর এর খোঁজ করে যাচ্ছে। রায়ান কেন এমন করলো? আর এই ডিভোর্স পেপারের মানে কি? নিচে রায়ান বাড়িতে প্রবেশ করতেই মা রামিলা চৌধুরীকে দেখতে পেয়ে দৌড়ে যায় আমু। শক্ত করে জড়িয়ে ধরল। রামিলা চৌধুরী ছেলেকে এতদিন পর আবার দেখতে পেয়ে কেঁদেই বসলেন। ছেলেকে দুই হাতে জড়িয়ে ধরে মমতা ভরা গলায় জিজ্ঞেস করলেন, কেমন আছিস বাবা? আম্মু তোকে খুব মিস করেছে। আরো একটু তাড়াতাড়ি ফিরতে পারলি না? রায়ান মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমি 10 বছরেও এত মিস করিনি তোমাদের, জানো এইবার এত মিস করেছি। আমি একদম পারফেক্ট আছি, ঠিক যেমন দেখতে পাচ্ছ। মায়ের সামনে একবার ঘুরে নিজেকে প্রদর্শন করে বলল। রামিলা চৌধুরী রায়ানের বাচ্চার সুলভ আচরণের রায়ানকে হালকা মিষ্টি হেসে থাপ্পড় দিলেন। রায়ান একটু ভয় পেয়ে সরে গেল। তখনই পিছন থেকে মাহির রায়ানের লাগেজ বহন করে আনতে আনতে বলল, আন্টি, তোমার ছেলেকে ভালো করে একটু শিক্ষা দেও তো। বন্ধুকে দিয়ে নিজের ব্যাগ টানাচ্ছে। রামিলা চৌধুরী মাহিরের দিকে অবাক হয়ে তাকালেন। রায়ান বিদেশে যাওয়ার পর মাহির তেমন একটা চৌধুরী বাড়িতে আসতো না, মাঝে মাঝে শুধু খোঁজখবর নিতে আসতো। এতদিন পর আবার মাহিরকে রায়ানের সাথে দেখে রামিলা চৌধুরী বেশ আনন্দিত হলেন। রায়ান সরে গিয়ে রান্নাঘরে তার জন্য বানিয়ে রাখা শরবতের গ্লাসটা হাতে নিয়ে খেতে থাকলো নিজে নিজেই। আর রামিলা চৌধুরী মাহিরের কাছে গিয়ে মিষ্টি হেসে মাহিরের কান ধরে হালকা মোচড় দিয়ে বললেন, ছেলেকে পরে শিক্ষা দিব, আগে তোকে শিক্ষা দিয়ে নেই। বন্ধু বাড়ি নেই বলে কি বন্ধুর বাড়িতে আসা যায় না? আজ কতদিন পর বাড়িতে পা রাখলি বলতো? মাহির একটু নাটুকে আর্তনাদ করল ও। আহ, আন্টি লাগছে ছাড়ো।
রায়ান শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আরো একটু জোরে দেও আম্মু। আমি ওকে অনেক বলেছি বাড়িতে গিয়ে ঘুরে আসিস, ও ইচ্ছা করে আসেনি। মাহির তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলল, ডাহা মিথ্যা কথা বলছে আন্টি, একবারও বলেনি এটা, তুমি বিশ্বাস করো। রামিলা চৌধুরী মাহিরের কান ছেড়ে দিয়ে শাসনের সুরে বললেন, ও বলার কে? ও বলনি তো কি হয়েছে, তুই নিজের থেকে আসতে পারলি না? মাহির রামিলা চৌধুরীর কথায় রায়ানের দিকে তাকিয়ে কুটিল হাসতেই রায়ান এবার সাথে সাথে প্রতিবাদ করল মায়ের কথার, আম্মু আমি বলার কে মানে কি? তুমি ওকে এসব বলে আর আশোকারা দিও না তো। মাহির রামিলা চৌধুরীকে পিছন থেকে কাঁধে হাত রেখে ঢাল স্বরূপ দাঁড়া করিয়ে বলল, আন্টি দেখ তোমার ছেলে কেমন করে আমার সাথে। এরপরেও যে আমি ওর বন্ধু হয়ে আছি এটা ওর সৌভাগ্য, ওকে বলে দাও। রায়ান তুচ্ছ হেসে বলল, ইস, সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা আমি জানি, আমি সামলাই তো। মাহির চেতে গিয়ে বলল, সামলাস মানে কি? হ্যাঁ। রামিলা চৌধুরী দুইজনের তর্ক থামাতে জোরে বললেন, আচ্ছা আচ্ছা হয়েছে, এবার দুইজন চুপ কর তোরা, বড় হলি না দুজনের কেউই। রুদ্র তখন রায়ান আর মাহিরের আওয়াজে মুখের চিন্তা ভাব সরিয়ে বানোয়াট উৎসাহ নিয়ে সিঁড়ি থেকে নামতে নামতে বলল, ওরে বাবা, চৌধুরী বাড়িতে এক চাঁদ থাকতে আরো দুই চাঁদের উদয় হলো আজকে। রুদ্র নেমেই মাহিরের কাছে গিয়ে মাহিরকে জড়িয়ে ধরে বলল, আরে মাহির ভাইয়া, তোমাকে যে আমি কি মিস করেছি এই কদিন, কি আর বলবো। মাহিরও হেসে রুদ্রকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে মিস করেছি ছোট ভাই। এইদিকে রায়ান নিজের ভাইকে তার আগে তার বন্ধুর কাছে যেতে দেখে মুখ বাঁকিয়ে বলল, ইফমায়ের চেয়ে মাসির দরদ বেশি হ্যাড আফেস। হাহ, নিজের রক্তই চিনল না। আমি আবার তার জন্য PS5 কিনতে চেয়েছিলাম। রুদ্র রায়ানের কথায় তার দিকে তাকিয়ে বলল, আমি ছোট নেই যে এসবের শখ থাকবে আর না, সময় আছে এখন। রায়ান রুদ্রকে খাপাতে বলল, ইস, এই বয়সে একটা না গার্লফ্রেন্ড আছে, না বউ, তার আবার সময় নাই। কালে কালে যে কত কি দেখতে হবে আরো। রুদ্র গার্লফ্রেন্ডের কথা উঠতেই কেন জানি ভটকে গেল, কিন্তু কিছুই বলতে পারল না। কি বা বলবে, রায়ান যা বলেছে তা তো 16 আনাই সত্য। এবার রায়ান সবকিছু বাদ দিয়ে চারদিকে তাকিয়ে দেখল, কিন্তু তার হৃদপাখিকে আশেপাশে কোথাও দেখতে পেল না। হাতের শরবতের গ্লাসটা টেবিলে রেখে রুদ্রর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওই আমার বউ কই? রুদ্র চটে গিয়ে চেঁচিয়ে নিজের মাথার দিকে আঙুল তাক করে দেখিয়ে বলল, আমার মাথায় নাচতেছে দেখ, নাও নাও কলে নিয়ে নাও তোমার বউকে। রায়ান মুখ বাঁকিয়ে ফেলল, অভক্তি প্রকাশ করে। নেকামি না করে বল না ভাই, কোথায় আমার বউটা? কতদিন দেখি না, মনে হচ্ছে কত যুগ দেখিনি। রুদ্র এবার আর কিছু বাড়তি না বলে জবাব দিল, দেখ গিয়ে উপরে নিজের ঘরে তো নেই, নামার সময় দেখিনি, হয়তো ছাদে আছে। রুদ্র এবার রায়ানের দিকে দুই হাত খুলে দিয়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে যাবে, তখনই রায়ান তার লাগেজটা রুদ্রকে ধরিয়ে দিয়ে বলল, আপাতত ব্যাগটা ঘরে রেখে আয় ভাই, আমি গেলাম তোর বোনকে, আই মিন তোর ভাবি, মানে আমার বউকে জড়িয়ে ধরতে। কথাটা বলেই রায়ান দৌড়ে উপরে গেল সিঁড়ি বেয়ে। রুদ্র হা করে রইল ব্যাগ হাতে। রামিলা চৌধুরী হেসে মাহিরকে বললেন, মাহির তুই ওদের ছাড়, এইদিকে আয়, রান্না করেছি খাবার খাবে আয়। রায়ান পরে খাবে। মাহিরও খাবার খাওয়ার উৎসাহে রামিলা চৌধুরীর পিছনে গেল। আর রুদ্র বিরক্তি ভরা চেহারায় মুখ চুলিয়ে রায়ানের ব্যাগ রায়ানের ঘরে রেখে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। সবকিছুই বিরক্তিকর লাগছে তার। ঘরে ঢুকেই ফোনটা থেকে করল রিমি, এখনো মেসেজের রিপ্লাই করেনি। দইয়ে ফোনটা বিছানায় সুরে ফেলে বালিশের উপর মুখ লাগিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ছাদে মীরা সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে নিতেই আবার সব ভেঙে যাচ্ছিল। মীরা ক্লান্ত দেহ আর ক্লান্ত মনে ছাদে দাঁড়িয়ে আছে নিজের এক গাদা প্রশ্ন নিয়ে। তবে কি রায়ান আমাকে ডিভোর্স দিতে চেয়েও দিতে পারেননি, আমাকে ভালোবেসেছেন বলে? এমন কিভাবে হয়? না না, ভুল ভাবছি আমি। কিন্তু এটা ভুল হলে আর কি কারণ থাকবে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে? উফ, বুকটা এমন অস্থির হয়ে আছে কেন? শান্তি মিলছে না কিছুতেই। কি কারণ হতে পারে এত কিছুর পেছনে? ছাদের দরজা হঠাৎ ঠাস একটা সজোরে আওয়াজ হয়ে খুলল। সাথে সাথে পিছন থেকে পরিচিত সেই কণ্ঠ শুনতে পেল মীরা। হৃদপাখি। হৃৎপিণ্ড নিজের কাজ এক মুহূর্তের জন্য ভুলে গেল দুজনেরই। মীরা উল্টো দিকে মুখ করে আছে, চোখ এখনো অশ্রু ভেজা। রায়ানের ডাক যেন চোখের পানিতে অতিরিক্ত গতি যুক্ত করল। শত চেষ্টার পরও মীরা ব্যর্থ হলো তার চোখের বাড়িধারা আটকাতে। নিজের অজান্তেই তা গাল গড়িয়ে পড়তে লাগল। রায়ান অধৈর্য হয়ে আছে তার হৃদপাখিকে এক নজর দেখার জন্য। রায়ান আবার আদুরের নামে ডাকল, হাটবার্ড, আমার দিকে ঘুরো প্লিজ। মীরার যান চলে যাচ্ছিল তার কাঙ্ক্ষিত পুরুষকে কাছ থেকে আরো একবার দেখার জন্য, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছিল না। মীরা রায়ানের দিকে তাকালো না, কিন্তু এবার রায়ান আর নিজেকে ধরে রাখতে পারল না।
সে দ্রুত পায়ে মীরার কাছে দিয়ে তার কাঁধ ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মীরার কিছু করার ছিল না বিধায় চুপ করে মাথা নত করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রায়ানের সামনে। হাতের ডিভোর্স পেপারটা নিচে ফেলে সেটার উপরই দাঁড়িয়ে আছে এখন। মীরায়াকে এভাবে অসহায়ের মতো কাঁদতে দেখার রায়ান এই মুহূর্তে কল্পনাও করেনি। বুকের হৃদস্পন্দন যা একটু আগে থেমে ছিল এখন জোরে ধুকধুক করছে। মাথায় চিন্তা নাড়া দিয়ে উঠল হঠাৎ। রায়ান অস্থির হয়ে মীরার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, হৃদ পাখি, এই কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? মীরা আরো জোরে কাঁদছে এখন। রায়ান আরো চিন্তিত হয়ে উঠল। দুই হাত কাঁধ থেকে সরিয়ে মীরার মুখ দুই হাতের মাঝে নিয়ে নিজের দিকে তুলে আবেগপ্রবণ হয়ে আবার জিজ্ঞেস করল, জান, কি হয়েছে আমাকে বল একবার। কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? কে কি বলেছে আমাকে বল, বাকি আমি দেখে নেব। এভাবে কাঁদে না পাখি, আমার কষ্ট হচ্ছে। কান্না থামা প্লিজ। মীরার চোখের পানি মুছিয়ে দিয়ে। মীরা একটা টু শব্দও করছে না। বৃথা চেষ্টা চালাচ্ছে কান্না থামানোর, কিন্তু প্রিয় মানুষের কাছে সবাই একটু বেশি ফুটবল হয়ে পড়ে, তাই তার শত চেষ্টাও ব্যর্থ ছিল রায়ানের সামনে। সে চুপ করে রায়ানকে দেখে যাচ্ছে, এই মানুষটাই তার বর যার অপেক্ষায় এতগুলো বছর পার করেছে। ভাবতেই এক অদ্ভুত বিরহ সুখে তলিয়ে যাচ্ছিল মীরা। কিন্তু এইদিকে নিজের এত আদরের বউকে কাঁদতে দেখে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে রায়ান। কিছু বুঝতে পারছেন না মীরা কেন এমন ভাবে কাঁদছে। ধৈর্যের সব সীমা পার হয়ে গেলে রায়ান চেঁচিয়ে উঠল, চুপ কর, একদম চুপ। মীরা হঠাৎ কেঁপে উঠল রায়ানের চেঁচানোতে ভয় পেয়ে। রায়ান আবার চেঁচিয়ে বলল, তখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কি হয়েছে? কিছু না বললে বুঝবো কিভাবে আমি? কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু কেঁদেই যাচ্ছিস আর কেঁদেই যাচ্ছিস। বলছি কষ্ট হচ্ছে আমার, কানে যায় না। মীরা চমকে গেল রায়ানের জোরে কথা বলাতে। সে নিজেকে সরিয়ে নিতে চাইল রায়ানের হাতের বাঁধন থেকে, কিন্তু তার শরীরের দুর্বলতা অঙ্গসঞ্চালনে বেশ বোঝা যাচ্ছে। মীরা দূরে যেতে চাইছে বুঝে রায়ান শক্ত করে মীরার দুই কাঁধে হাত রেখে আটকিয়ে নরম গলায় বলল, আচ্ছা সরি, আর চেঁচাবো না। তুই কিছু বলছিস না তাই তো চেঁচেছি। আমাকে বল হৃদ পাখি, কি হয়েছে তোর? কোথায় সমস্যা হচ্ছে? শরীর খারাপ লাগছে নাকি? রায়ান আর কিছু বলতে যাবে তার আগেই মীরার ছোট্ট শরীরটার আশ্চর্য করা গতিবিধি বুঝতে পারল সে। মীরা ধীরে স্থিরভাবে দুই কদম রায়ানের দিকে এগিয়ে তার মাথা ঠেকায় রায়ানের প্রশস্ত বুকে। রায়ান থ মেরে গেল, কিছু সময়ের জন্য বুঝতে পারল না হঠাৎ কি হলো। সে ওই মুহূর্তে কি করবে বা কি করা উচিত বুঝে উঠতে পারল না। তার বড্ড ইচ্ছে করতে লাগলো মীরায়াকে নিজের সাথে একেবারে মিশিয়ে নিতে, কিন্তু চাইলেও হটকারিতায় এমন কিছু করা ঠিক হবে না বলে সে কেবল মীরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে রায়ান অনুভব করল তার কন্ট্রোল হারাচ্ছে ধীরে ধীরে মীরার সংস্পর্শে। মীরা রায়ানের বুকে মাথা রেখে রায়ানের হৃদস্পন্দন শুনছিল। মীরা কান্না ভরা চোখেই মুচকি হাসল, কারণ রায়ানের ব্যাকুলতা তার হৃদস্পন্দনের গতিবিধি দেখে অনেকটাই ঠাউর করতে পারছে মীরা। মীরা নিজের মনে ভাবতে লাগলো, এই ডিভোর্স পেপার কেন আছে আমি জানি না, কিন্তু উনার বুকের অস্থিরতা মিথ্যে হতে পারে না। আমি এই ক্ষেত্রে কোনো প্রকার ভুল বুঝিনি। রায়ান মীরার নীরবতায় আরো অধৈর্য হয়ে পড়ছে। তারপর নিজেই আবার জিজ্ঞেস করল, হৃদ পাখি, কি হয়েছে বল আমাকে। আমি। রায়ানের কথা আবার অর্ধপূর্ণ রেখে মীরা এবার রায়ানের আরো কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল দুই হাতের বন্ধনে। রায়ানের শরীরে বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। মীরা কি চাইছে তার মাথায় কাজ করছে না কিছু। রায়ান ঠোঁট কামড়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বিড়বিড় করল, রায়ান কন্ট্রোল। এখন কিছু করলে আর সামলাতে পারবি না। নিজেকে সামলা, তোর বউ কোথাও যাচ্ছে না, পরেও করতে পারবি। এখন না। রায়ান সুযোগ হাতে পেয়েও তা কাজে লাগাতে চাইছিল না, শুধুমাত্র সত্যি বিয়ে গোপন করার বিষয়টা ভেবে। রায়ান বরাবরই চেয়েছে তার বউ নিজের থেকে তার কাছে ধরা দিক, তাকে স্বামীর অধিকার দিয়ে। রায়ান এভাবে মীরার কাছে থাকলে উল্টোপাল্টা কিছু হয়ে যাবে এমন ধারণায় সে মীরায়াকে সাবধান করতে বলতে শুরু করলো, বেবি, আমার দ্বারা কন্ট্রোল হবে না যদি তুমি এমন করে। আমাকে একবার জড়িয়ে ধরবেন রায়ান। মীরা রায়ানকে আর কিছু বলতে না দিয়ে নিজের আবদার রাখল। রায়ান আবার অবাক হয়ে গেল। এই প্রথম মীরা রায়ানের নাম ধরে ডাকলো, পিছনে ভাইয়ে ডাক লাগানো ছাড়া। কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না রায়ান। হঠাৎ বউ এত আদর পাগল হয়ে উঠল কিভাবে, এই চিন্তা ঘুরছে মাথায়। রায়ান মীরায়াকে এখনো জড়িয়ে ধরেনি বলে মীরা একটু বিরক্ত হলো। থাক, ধরতে হবে না আমাকে। রায়ানের বুক থেকে মাথা তুলতে যাবে তখনই রায়ান নিজের বৃহৎ শরীরের সাথে মীরায়াকে মিশিয়ে নিল এক মুহূর্তে। মীরা মুচকি হেসে আবারও নিজের মাথা রায়ানের বুকের উপর রাখল, আর তার ছোট হাতগুলো আকারে ধরল রায়ানের পিঠ।
রায়ান আর নিজেকে সংবরণ করতে পারছিল না, তাই এমন করল 10 বছরের ও বেশি দীর্ঘ বিবাহিত জীবনে এই প্রথমবার বউয়ের আবদার এসে তাকে ছড়। এই আবদারে সাড়া না দিয়ে থাকতে পারা পুরুষ নিতান্তই কাপুরুষের কাতারে পড়বে। রায়ান আরো শক্ত করে মীরার ছোট্ট শরীরটা আঁকড়ে ধরল। মীরাও রায়ানকে আঁকড়ে ধরে আপন করে নিচ্ছে। সময় যত গড়াচ্ছে পরিবেশটা তত গরম আবহাওয়া পূর্ণ হয়ে উঠছে। রায়ান নিজেকে আর ধরে রাখতে পারল না। নিয়ন্ত্রণের কথা মাথাতেও এল না মীরার সম্মতি পেয়ে। রায়ান নিজের হাতের গতি বাড়াল। মীরার শরীর রায়ানের সাথে মিশে থাকা অবস্থায় কাঁপছে, যা রায়ানের নিয়ন্ত্রণের অস্তিত্ব শূন্য পরিমাণ করে দিচ্ছে। রায়ান পিছন থেকে হাত ঘুরিয়ে মীরার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে নিজের মুখ গুজে দিল। মীরা চমকে কেঁপে উঠে রায়ানের শার্টটা খামচে ধরল। শরীরের প্রতিক্রিয়ায় যেন তার ভেতরে তোলপাড় শুরু হলো। রায়ান এবার পুরোপুরি ধ্যান হারা হলো। মীরার উন্মুক্ত ঘাড়ে ছোট ছোট চুমু খেতে শুরু করতেই মীরা কেঁপে উঠে রায়ানের থেকে দূরে যেতে চাইল। কিন্তু কামনার অনুভূতি যে অস্বস্তি মানে না। রায়ান মীরায়াকে শক্ত করে ধরে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, স্টে স্টিল বেবি, প্লিজ। ছটফট করো না, একটু সহ্য করো। মীরার চোখের কোণে অশ্রু জমা হলো সুখে, যা পলক ফেলার সাথে গড়িয়ে পড়ল। রায়ান মীরার ঘাড় আর গলায় নিজের রাজত্ব পেয়ে নিজের সমস্ত ক্লান্তি সেখানে বিসর্জন দিতে লাগল। মীরা না চাইতেও সঙ্গ দিচ্ছে। জীবনের প্রথম পুরুষ, তাও নিজের স্বামীর ছোঁয়াকেই অস্বীকার করা যায় চাইলেই। হোক না সেটা অজানা রহস্য। রায়ান সোজা হয়ে মীরার মুখ তার সামনে নিয়ে এলো। মীরার চোখ অর্ধখোলা, ঠোঁট কাঁপছে শিহরণে। নিঃশ্বাস ভারী দুইজনেরই। মীরা চোখ খুলতে পারছেন না লজ্জায়, আর এই লজ্জায় রাঙা মুখ রায়ানের বুকে আগুন ধরিয়ে দিল। সে হালকা মুচকি হেসে মীরার কপালে স্নেহের পরশ এঁকে দিল। মীরার মুখেও স্পষ্ট সেই আদরের ছোঁয়ার প্রতিক্রিয়া। রায়ান মীরার সমস্ত অবয়বে নিজের ঠোঁট ছোঁয়ালো। প্রতিবারই মীরা আবেশে কেঁপে উঠছিল। কপাল, গাল, নাক, সবশেষে সেই চিরচেনা কাঙ্ক্ষিত ঠোঁট জোড়ায় নজর পড়ল রায়ানের। সে খেয়াল করল মীরার শুকনো কমল ঠোঁট দুটো কেঁপে উঠছে বারবার। রায়ান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মীরার ঠোঁটে হালকা স্পর্শ করে স্লাইড করল। মীরা রায়ানকে না আটকাতে পারছে আর না সরে আসতে, কিন্তু যা হচ্ছে তা হওয়ার সময় এটা নয় সেটা বুঝতে পেরে ভারী নিঃশ্বাসের ফাঁকে মৃদু স্বরে রায়ানের উদ্দেশ্যে ফিসফিস করল, বলল, রায়ান প্লিজ থেমে যান। এটা ঠিক হচ্ছে না, প্লিজ থেমে যান। রায়ান নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বহু আগে। সে মীরার গালের নাক ঠেকিয়ে মাথা না সূচক নাড়াতে লাগলো, আমি পারবো না হৃদ পাখি। সে হাসকি ভয়েসে আওড়ালো। মীরা নিজেকে সংবরণ করার চেষ্টায় 2-3 বার জোরপূর্বক চোখ বন্ধ করে খুলল। একটু স্বাভাবিক হতে রায়ানের বুকে হাত রেখে তাকে পরিয়ে দিতে চেয়ে বলল, পারবেন আপনি। চেষ্টা করুন নিজেকে সামলাতে। রায়ান মীরার হাত ধরে পিছনের দিকে নিজের হাতে লোক করে দিয়ে জোরে বলল, এই চেষ্টা আমার দ্বারা হবে না পাখি। আই এম সো সরি, ফরগিভ মি। নিজেকে এই মুহূর্তে সামলানোর চেষ্টা আমি করতে পারবো না। আর না। রায়ান পরক্ষণেই মীরার 2 গালে চুমু খেয়ে নিয়ে ঠোঁটের স্বাদ নিতে অগ্রসর হয়। কিন্তু ঠিক সেই সময় বাড়ির পাশের মসজিদে আসরের আজান শুরু হয়। স্বাভাবিকভাবেই তখন বিকেল 5টা বরাবর আজানেরই সময়। রায়ান মীরার 2 জনেরই ঘোর কাটল আজানের শব্দে। মীরা রায়ানের বুকে এবার হালকা ধাক্কা দিতেই রায়ান ছিটকে সরে গেল। 2 জন তখনও ঘন নিঃশ্বাস ত্যাগ করছে। মীরা হাঁপিয়ে উঠেছিল রায়ানের সুঠাম দেহের আয়ত্তের মাঝে। রায়ান ওই অবস্থায় মীরার দিকে কিভাবে তাকাবে বুঝে পাচ্ছিল না। এইটুকু সময়ে কি থেকে কি হলো 2 জনের কেউ বুঝে উঠতে পারছে না। রায়ান নিজের মনে জানে সে অন্যায় করেনি, নিজের বউকে ছুঁয়েছে, এতে তো দোষের কিছু নেই, কিন্তু তার অস্বস্তি হচ্ছিল এই ভেবে এখন মীরা যদি এসবের জন্য রায়ানকে খারাপ ভেবে দোষী করে তাহলে কিভাবে সামাল দেবে। এখনো সত্যিটাও জানায়নি, অজুহাত স্বরূপ বলার মতো কিছু নেই। রায়ান অপরাধী চোখে মীরার দিকে তাকালো। কিছু সময় আগের রায়ানের পাগলামির দরুন মীরার ওড়না বুক থেকে সরে গেছে, চুলগুলো ও অগোছালো, কিন্তু সব মিলিয়ে থাকে অদ্ভুত সুন্দর লাগছে, যেন বিলের ফুটন্ত তাজা পানা ফুল। রায়ানের বুকে আবার উন্মাদনার সৃষ্টি হলো। উফ, আর পারছি না খোদা, কেন এমন পরীক্ষা নিচ্ছ আমার? এইভাবে নিজের বউকে দেখে কিভাবে টেকা সম্ভব? মীরা নিজের ওড়না ঠিক করে নিল দ্রুত। রায়ানের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেল। স্বামীর পরিচয় পাওয়ার পর নিজেকে না আটকাতে পারার ফল এইসব। মীরা নিজের উপর বিরক্ত হয়ে এটা কি হয়ে গেল? হায় খোদা, উনি কি ভাববেন এবার? উনি তো জানেন যে আমি জানি না আমি উনার বউ। তাহলে এখন তো ভাববেন আমি বিবাহিত হওয়ার পরও অন্য কাউকে। ছি ছি ছি, কি করে হলো এটা? কিন্তু রায়ান এসব কিছুই ভাবছেন না। তার মাথায় তার বউ তার বই, সেটা তার বউ জানুক বা না জানুক। মীরা রায়ানকে এড়িয়ে যেতে পালাতে চাইল সেখানে থেকে।
মীরা রায়ানের পাশ কাটিয়ে দৌড়ে ছাদের থেকে নামতে সিঁড়ির দিকে যেতে নিলে রায়ান মীরার কোমর আকারে ধরে ঘুরিয়ে নিজের বুকের সাথে মীরার পিঠে ঠেকিয়ে দাঁড়া করালো। মীরা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু রায়ান তার পাত্তা না দিয়ে বলল, উই, এত নড়ার মতো কি কিছু করেছি নাকি? এমন করছো কেন? মীরা ভয়ার্ত গলায় বলল, ছেড়ে দিন প্লিজ, আমি আর আপনাকে জড়িয়ে ধরতে বলবো না। রায়ান দুষ্টু হেসে মীরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে কানের লতিতে ছোট চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, শুক্রিয়া আদায় করো পাখি। সময় এখন আমার নয়, তাই বেঁচে গেলে। কিন্তু এমনটা সব সময় হবে না। বি রেডি। মীরা অল্প বেঁকে গিয়ে বিরক্ত গলায় বলল, অশ্লীল বেটা। রায়ান ও মীরার কথায় তাল দিয়ে বলল, আমার সুশীল বেডি। মীরা জোরে আওয়াজ করে বলল, ছাড়ুন বলছি, আমি নিচে যাব। রায়ান মীরায়াকে হঠাৎ ঝটকায় কোলে তুলে নিল। মীরা আতঙ্কে প্রশ্ন করল, কি করছেন? কোলে কেন তুললেন? রায়ান মীরার সেই প্রশ্নের তোয়াক্কা না করে নিজের প্রশ্ন করল, ওই বলেছিলাম না আমি না থাকাকালীন নিজের যত্ন নিতে। মীরা নিয়েছি তো। রায়ান বিরক্ত হয়ে, তোর শরীরে কিছু নাই কেন? হেলথ ইমপ্রুভও কেন করেনি? কি ছাতার মাথার যত্ন নিয়েছ? মীরা চুপ করে রইল। রায়ানের সব সময় মীরার চিকন হওয়া নিয়ে বকা দেওয়ার বিষয়টা ওর অপমানজনক লাগে। রায়ান মীরার নীরবতা দেখে বলল, সমস্যা নেই, এবার আমি এসেছি সব দিক থেকে হেলদি হয়ে যাবে। মীরা ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, সব দিক থেকে মানে? রায়ান ছাদে প্রস্থান করতে করতে বলল, নিচে ঘরে নিয়ে বোঝাচ্ছি, চলো। মীরা শুকনো ঢোক গিলল ভয়। রায়ানের দিকে তাকিয়ে আছে এক নজরে, মনে মনে অন্য ভয় কাজ করতে লাগলো, তখন তার ঘরে গিয়ে কি বোঝাবেন উনি। রায়ান মীরায়াকে কোলে করে ছাদ থেকে নেমে নিজের ঘরের দিকে নিয়ে যেতে থাকে। মীরার চোখে মুখে ভয় স্পষ্ট, সেভাবেই রায়ানকে দেখছে। রায়ান মীরার দিকে তাকিয়ে আবার সোজা তাকায়। আজ আমাকে এভাবে কেন দেখছো পাখি? মনে হচ্ছে চোখ দিয়েই খেয়ে ফেলবা। মীরা রায়ানের কথায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে আর সাথে সাথে নিজের চোখ রায়ানের থেকে সরিয়ে নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করল, আমার রুচির অবক্ষয় হয়নি যে মানুষ খেতে হবে। রায়ান মুচকি হেসে মীরায়াকে নিয়ে নিজের ঘরে ঢুকে মীরায়াকে বিছানার উপর নিয়ে বসায়। মীরার মন আনচান করছে রায়ান কি করতে চলেছে এখন এই ভেবে। রায়ান মীরায়াকে বিছানায় রেখে একটু আগে রুদ্র যেই লাগেজটা রেখে গিয়েছিল সেটা স্লাইড করে নিয়ে আসে মীরার সামনে। আপনি কি করছেন? ব্যাগ দিয়ে কি হবে? আপনি কি আবার চলে যাবেন? মীরা রায়ানের পরবর্তী পদক্ষেপ বুঝতে পারছিল না বলে রায়ানকে এমন প্রশ্ন করল। রায়ান মীরার দিকে তাকিয়ে হালকা হেসে আবার চোখ ব্যাগের দিকে নামিয়ে বলল, চিন্তা করো না, আমি আর কোথাও যাচ্ছি না। শিক্ষা হয়ে গেছে আমার। এরপর যেখানে যাব আমার হৃদ পাখির সাথে যাবে। এবার হ্যাপি? কথাটা রায়ান ব্যাগের চেইন খুলতে খুলতে বলল। মীরা রায়ানের কথা গায়ে না মেখে মতো করে মুখ ভেঙে ফিসফিস করল, শিক্ষা যে হয়েছে তা ডিভোর্স পেপার আর আপনার এখনকার ব্যবহারের আকাশ পাতাল তফাতে দেখে বুঝতে পেরেছি অনেকটাই। এবার শুধু বাজিয়ে দেখার পালা, সত্য কোনটা আর ভুল কোনটা। রায়ান মীরার কথা শুনতে পেল না, তবে অল্প আওয়াজে তার মনে হলো মীরা বরাবরের মতো তাকে অপবাদ দিচ্ছে বিভিন্ন গালির মাধ্যমে। রায়ান সেগুলোতে নজর না দিয়ে ব্যাগটা প্যাক করে মীরার সামনে খুলে দিয়ে হাতের ইশারায় ব্যাগটা দেখিয়ে বলল, তা দা। মীরা রায়ানের উৎসাহ ভরা মুখটা দেখে হেসে ব্যাগটার দিকে তাকাতেই দেখল সম্পূর্ণ ব্যাগ ভর্তি বাইরের দেশের চকলেটস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিটস ইত্যাদি বিভিন্ন প্রকারের আরও শুকনো খাবার দাবার ছিল। মীরা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ব্যাগটার দিকে। আশ্চর্য হয়ে রায়ানকে প্রশ্ন করল, এইসব কি? এত কিছু কার জন্য? রায়ান একটু চোখ বাঁকিয়ে বলল, কার জন্য আবার কি? এই ঘরে এই মুহূর্তে তুমি ছাড়া যেহেতু কেউ নেই, অবশ্যই সব তোমার জন্য। এই বুদ্ধি নিয়ে ভাবিছ তে চান্স হলো কিভাবে তোমার? মীরা আরো বিরক্তি প্রকাশ করে রায়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার জন্য হলে এত সব কেন? আপনার কি আমাকে দেখলে মনে হয় যে এসব আমি একা খেতে পারবো? আপনি এই বুদ্ধি নিয়ে এত বড় বিজনেস কিভাবে সামলান? রায়ান বউয়ের সাথে যুক্তি তর্কে পেরে উঠবেন না ভালোই বুঝতে পারছে, বউ আইন বিভাগে পড়ছে বলা চলে তারই প্রভাব। রায়ান তর্কে না জড়িয়ে স্বাভাবিক গলায় বলল, বললাম না তখন, এখন আমি এসে গেছি, তুমিও হেলদি হয়ে যাবে। ওর জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। ট্রাস্ট মি বেইব, আমেরিকার সব বেস্ট স্ন্যাক্স এইগুলো ভীষণ মজা। একটা কিছু বাদ যায়নি, আমি নিজে চেক করেছি। মীরা রায়ানের দিকে তাকিয়ে পরপর 4 বার চোখের পলক ফেলল, মানুষটা পাগল নাকি? আমেরিকা থেকে আমার জন্য এসব বয়ে এনেছে শুধু আমাকে খাওয়াবে বলে। মনে মনে মীরা হাফ ছেড়ে ব্যাগটার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে হেলদি কেন করতে চান এখনো মাথায় ঢুকছে না? না তবে এইগুলো কোনোটাই হেলদি না, সব আনহেলদি। রায়ান হেসে মীরার 2 গালে হাত রেখে বলল,
ওইসব তোমার বুঝতে হবে না, ওটা আমার একান্ত ব্যক্তিগত প্রয়োজনীয়তা। আর এসবের একটাও আনহেলদি না, আমি সবকিছু চেক করে এনেছি। সবগুলোর ইনগ্রিডিয়েন্টস ভালো। মীরা ব্যাগের মধ্যে থাকা 3 বক্স চকলেট আর চকলেট বার্সগুলোর দিকে আঙুল করে বলল, তাহলে আপনি বলতে চাইছেন চকলেটও আমার জন্য হেলদি? রায়ান একটু চুপ করে গেল। আসলে রায়ানের বলা কথা সত্যি, বাকি সব সে দেখেই এনেছে, তবে চকলেট এনেছে মীরা পছন্দ করবে তাই। রায়ান নিজে মিষ্টি খায় না খুব একটা, চকলেটও না, এমনকি চা বা কফিতেও না। কিন্তু শুধু মীরা পছন্দ করবে বলেই এনেছিল। মীরায়াও চকলেট আনো হেলদি বলল বলে সে সন্তুষ্ট মনে বলল, আচ্ছা তাহলে চকলেট খেতে হবে না, বাকিগুলো খাবে। আমি চকলেট সরিয়ে নিচ্ছি। মীরা এবার নিজের কথাতেই ফেঁসে গেল। চকলেট তার ভীষণ পছন্দ, কিন্তু তেমন খায় না। তাও বাইরের থেকে আনা চকলেট খাবেন না তা কিভাবে হয়? রায়ান চকলেট সরিয়ে নিতে গেলে মীরা বিছানা থেকে উঠে তড়িঘড়ি করে ব্যাগটার অপর অংশ দিয়ে খাবারগুলো ঢেকে দিয়ে বলল, সব আমার জন্য এনেছেন মানে সব কিছুই আমার? চকলেট আনো হেলদি হলেও ওগুলো আমারই। রায়ান মীরার দিকে তাকাতেই একটা বাচ্চার প্রতিবিম্ব তার মাঝে দেখতে পেল। রায়ান হেসে ব্যাগটা আবার খুলে চকলেটগুলো উঁচু করে নিচের থেকে কিছু বের করতে উদ্যত হতেই মীরা জোরে বলল, আরে অদ্ভুত, বললাম তো চকলেট সরাতে হবে না। রায়ান মীরার কথার উত্তর না দিয়ে 2টা বক্স বের করলো ব্যাগ থেকে। মীরা চুপ করে গেল যখন দেখল রায়ান চকলেট সরাচ্ছিল না, বরং অন্য কিছু বের করছিল। কিন্তু মীরা বুঝতে পারল না ওইগুলো কিসের বক্স, যেহেতু বক্সগুলো ডেকোরেট করা ছিল র্যাপিং পেপার আর রিবন দিয়ে। সে একটু ভ্রু কুঁচকে তাকালো ওইগুলোর দিকে। এইটা নাও। রায়ান একটা বক্স মীরার দিকে এগিয়ে দিয়ে বলল। মীরা অবাক হয়ে বক্সটা হাতে নিল। এটার ভিতরে কি আছে? রায়ান খুলে না দেখলে কিভাবে বুঝবেন ম্যাডাম? ওপেন ইট। মীরা রায়ানের কথার ভেঙচি কেটে বক্সটার র্যাপিং পেপারটা খুলে ফেলল। আর তখনই উঁচু গলায় আওড়ালো, আইফোন। রায়ান মীরার দিকে এগিয়ে বলল, দ্যাটস রাইট, আইফোন 17 প্রো ম্যাক্স। এবার খুলে দেখো। মীরা ফোনের উপরের অংশটা আলাদা করতেই কালো রঙের ফোন দেখতে পেল। মীরা ফোনটা বের করে রায়ানকে প্রশ্ন করল, আপনি এটা কেন এনেছেন? রায়ান আশ্চর্য হয়ে বলল, আরে তুমি তো বললে কমলা রংটা তোমার ভালো লাগেনি, তাই ব্ল্যাক এডিকশনেরটা নিয়েছি। মীরা বিরক্ত ভাব দেখিয়ে, আমি রঙের কথা বলছি না। ফোন কেন এনেছেন? রায়ান শান্ত গলায় বলল, তুমি না বললে ওই দিনের এত কল ঢোকার পর থেকে ফোন হ্যাং করছে তাই এনেছি। তোমার পছন্দ হয়নি? না হলে এখন চলো অন্য একটা কিনে দিচ্ছি। মীরা হা করে তাকিয়ে রইল রায়ানের দিকে। কি বলবে মাথা কাজ করছে না। তবু রায়ানকে বোঝানোর বৃথা চেষ্টা করল, আরে পছন্দের ব্যাপার না। আপনি এত দামি একটা ফোন কেন কিনতে গেলেন? কোনো প্রয়োজন? এই চুপ। 1700 কোটির ডিল সাইন করার পর ফোনটা আর দামি মনে হয়নি তাই কিনেছি। তোমার কি দিয়েছি, সুতরাং এটাই ব্যবহার করবে। মীরা রায়ানের কথা শুনে বিড়বিড় করল, আশ্চর্য হয়ে -1700 কোটি। কিন্তু ফোনটা মীরার নিতে আপত্তি ছিল তাই সে প্রতিবাদী গলায়, কিন্তু রায়ান আপনি বুঝছেন না। শশস। চুপ। কথা কম বলো। রায়ান মীরার একদম কাছে এসে তার ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে বলল। মীরা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল, ওই পরিস্থিতিতে কিছু বলতেও পারল না। রায়ান মীরায়াকে আবার বিছানার উপর বসিয়ে দিল আর নিজে হাঁটু ভেঙে মেঝেতে বসল। তার চোখের চাহনিতে আজ অন্য রকম অধিকার বোধের ঝলকানি দিচ্ছিল। মীরা রায়ানের দিকেই তাকিয়ে সবকিছু ভাবছে মনে মনে। রায়ান, আপনি যদি আমাকে সত্যি এতটা চেয়ে থাকেন তাহলে ওই ডিভোর্স পেপার আপনার কাছে কেন ছিল? কোনটাকে সত্যি মানব আমি? যা অনুভব করছি তা, নাকি যা শুধুই কাগজে দেখেছি সেটা? রায়ান মীরার দিকে এবার দ্বিতীয় বক্সটা এগিয়ে দিয়ে বলল, হৃদপাখি এবার এইটা খোলো। মীরার মনে এবার চিন্তা ভিড় করলো, এই বক্সে কি থাকবে এইবার? সে রায়ানের হাত থেকে বক্সটা নিয়ে আনট্র্যাপ করতেই দেখল একটা ছোট গয়নার বক্স। কিন্তু স্বাভাবিক কোনো গয়নার বক্স বলে মনে হচ্ছে না। বক্সটা কাঠের তৈরি, আর তার সামনে একটা ছোট্ট হাতল। উপরে খোদাই করে মীরার নাম লিখে রাখা। মীরা নিজের নামটা খেয়াল করতেই সেটার উপর নিজের আঙুল বুলিয়ে রায়ানকে প্রশ্ন করল, এখানে তো আমার নাম খোদাই করা, কিভাবে হলো? রায়ান হেসে বলল, আমি করিয়েছি। কাস্টমাইজ জুয়েলারি বক্স। অ্যান্ড ইউ নো হোয়াট? এইটাতে যেই কাঠ ব্যবহার করা হয়েছে সেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কোয়ালিটিফুল অ্যান্ড প্রাইসি। মীরা রায়ানের বলা কথা শুনে আবার একবার বক্সটা হাত দিয়ে ছুঁয়ে দেখল। রায়ান মীরার এমন অবাক হওয়া দেখে মীরায়াকে বলল, বেবি ভিতরে কি আছে দেখবে না? খুলো বক্সটা। মীরা রায়ানের কথায় ধ্যান থেকে বাস্তবে ফিরে হালকা কাঁপতে থাকা হাতে বাক্সটা খুলতেই সেখানে থেকে একটা তেলাপোকা বের হয়ে আসে। আর মীরা সেটা হঠাৎ দেখতে পেয়ে চিৎকার করে উঠল, আয়া মা।
মীরা ভয় পেয়ে নিচে বসে থাকা রায়ানের কোলে চড়ে বসল। রায়ান দুষ্টু হেসে মীরার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। রায়ান ইচ্ছে করে এটা করেছে মীরাকে ভয় দেখাতে দুষ্টুমি করে। মীরা রায়ানের কাঁধের দিকে গলার ভাঁজে মুখ লুকিয়ে নিল। রায়ান শক্ত করে মীরাকে ধরে আছে। কিছু সময় বাদে মীরার নিঃশ্বাস ভারী আর গরম হয়ে এলো। তেলাপোকার ভয় কেটে গেছে, কিন্তু নিজের অবস্থান কোথায় বুঝতে পেরে সে আরো ভয় সিটিয়ে গেল। রায়ান নিজের গলায় মীরার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পেরে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে ধীরে ধীরে। সে মীরার কোমর আরো শক্ত করে আঁকড়ে ধরল। মীরা একটু কেঁপে উঠে রায়ানের থেকে সরতে চাইতেন। রায়ান আবার মীরাকে ভয় দেখালো। তুই যে তেলাপোকা। আউ। মীরা আবার রায়ানের গলা জড়িয়ে ধরল। রায়ান শব্দ করে হেসে উঠতেই মীরা রেগে গেল। মীরা রায়ানের কোলে সোজা হয়ে বসে রায়ানের বুকে পিঠে তার ছোট হাতে আঘাত করে বলল, বজ্জাত বেডা, নির্লজ্জের হাড্ডি, আমাকে এভাবে ভয় দেখালেন কেন? আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত, আর না হলে দম বন্ধ হয়ে মরে যেতাম। রায়ান বাঁকা হেসে বলল, এত সহজ মনে হয় তোমার? হার্ট অ্যাটাক হলে প্রয়োজনে হাত ট্রান্সফার করে নিতাম, আর দম আটকে গেলে নিজেরটা তোমার সাথে শেয়ার করতাম। নিজের ব্রিদিং এমন কাজে লাগাতে পারলে বেঁচে থাকা সার্থক। মীরা ভ্রু কুঁচকে তাকিয়ে আবার রায়ানের বুকে হাত দিয়ে আঘাত করে বলল, অশ্লীল লোক, ছাড়ুন আমাকে, আপনি ডেঞ্জারাস, আপনার কাছে থাকা যাবে না। এই বলে মীরা রায়ানের কোল থেকে উঠতে যাবে, তখনই রায়ান মীরাকে টান দিয়ে আবার নিজের কোলে ফেলে দিয়ে প্যান্টের পকেট হাত দিয়ে সেখানে থেকে একটা ব্রেসলেট বের করল। ব্রেসলেট পুরোটাই সাদা সোনার ওপর নিখুঁতভাবে বসানো এক একটা ছোট ছোট ডায়মন্ড, যেন আলোর কণা ছড়িয়ে আছে সারি সারি করে। প্রতিটা নড়াচড়ায় ডায়মন্ডগুলো থেকে প্রতিফলিত আলো চোখে পড়ে চকচক করে উঠছিল। নরম আলোতেও যেন নিজেই জ্বলছিল ব্রেসলেটটা। ডিজাইনটা ছিল রাজকীয় অথচ মার্জিত, পাতলা, নিখুঁতভাবে গাঁথা, কিন্তু এক নজরেই বোঝা যায় এর দাম সাধারণের নাগালের অনেক বাইরে। মীরা অবাক হয়ে তাকালো ব্রেসলেটটার দিকে। রায়ান মীরার হাতটা নিজের হাতে নিয়ে ব্রেসলেটটা পরিয়ে দিতে দিতে বলল, তোমার কাছে অন্য কোন উপায়ান্তর নেই পাখি? এই ডেঞ্জারাস আমিটার কাছেই থাকতে হবে তোমাকে। মীরার বুকের কম্পন হঠাৎ অতি দ্রুত হয়ে গেল। রায়ান মীরার হৃৎস্পন্দনের শব্দ নিজের কানে শুনতে পেয়ে বলল, নিজের মনকে শান্ত করো হৃৎপাখি, আমি অশান্ত হলে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। মীরা কিছু বলার ভাষা খুঁজে পেল না, মুখে যেন আঠা লেগে আছে। রায়ান মীরার হাতে ব্রেসলেটটার পরিয়ে দিয়ে হাতটা কাছে নিয়ে তার ঠোঁটে ছোঁয়ালো সেখানে। মীরার শরীর মৃদু কেঁপে উঠল। মীরা নিজের হাতটা রায়ানের কবল থেকে মুক্ত করে নিয়ে আবার উঠতে চাইল রায়ানের কোল থেকে, কিন্তু রায়ান এবারও বাধা দিল। মীরা অস্বস্তিতে আমতা আমতা করে বলছে, ছেড়ে দিন না প্লিজ। রায়ান অধৈর্য গলায় বলল, ছাড়তেই তো পারছি না হাতবার। সমস্যাটাই এখানে, না ছাড়তে পেরেছি, না পারছি, আর না ভবিষ্যতে পারবো। মীরা রায়ানের দিকে তাকিয়ে ভাবল, উনি কি এই মাত্র ছাড়তে পারেননি বলতে আমাকে ডিভোর্স না দিতে পারার কথা বললেন? কেন পারবেন না? আমাকে ভালোবাসেন তাই, নাকি অন্য কিছু? মীরার এই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছিল। সে কি ভেবেছিল আর কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। মীরা মনে মনে অন্য সব কথা চিন্তা করতে শুরু করল। আল্লাহ, আমি কি করব? একটা মানুষ এতটা বেপরোয়া শুধু আমাকে নিয়ে, এত আয়োজন তার শুধু আমার জন্য। আমার এত বছরের অপেক্ষার তুলে রাখা সকল শাস্তি কিভাবে তার উপর প্রয়োগ করব? কিচ্ছু বুঝতে পারছি না। নিজেকে এত ফুটবল কেন লাগছে? আমি তো এমন নই। রায়ান মীরার চিন্তা ভরা মুখটা দেখে মীরার মুখে উড়ে আসা চুলগুলোকে তার কানের পিছনে সরিয়ে দিয়ে বলল, এত ভেবো না পাখি। আর এসব উল্টো পাল্টা আবদার আমার কাছে করবে না। তোমার আবদার মেটাতে না পারলে আমার শান্তি লাগবে না, আর নামি আবদার আমি কখনো পূরণ করব। মীরা নিজেকে রায়ানের জায়গায় রেখে একবার বোঝার চেষ্টা করল। আচ্ছা, 10 বছর আগে আমি উনার জায়গায় হলে কি করতাম? অত ছোট বয়সে নিজের অজান্তে 10 বছরের ছোট মেয়ের সাথে হওয়া বিয়ে কি মেনে নিতাম? যেখানে আমি মেয়েটাকে চিনি না, জানি না। হয়তো না। বিয়ে একটা পবিত্র বন্ধন, এখানে জোর চলে না। এতে উনার দোষ কোথায়? আর আমি বাকি করতে পারতাম তখন তাকে নিজের কাছে আটকে রাখতে। কিভাবে তাকে এমন কিছুর জন্য দোষারোপ করব যেটা নিজের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে? মীরা রায়ানের দিকে একটানা এভাবে তাকিয়ে থাকাতে রায়ান কিছুটা শান্ত মনে মীরার মুখটা কাছে টেনে তার কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে বলল, হৃৎপাখি, আমার তোমাকে কিছু বলার আছে, শুনবে? মীরার মন হঠাৎ কেঁপে উঠল। কি বলবেন উনি? আমাদের বিয়ের ব্যাপারে? যদি বলেন তাহলে আমি কি করব? কিভাবে সামাল দেব সবকিছু? রায়ান মীরাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করল, কি হলো বলো শুবে? মীরা আগু পিছু না ভেবে মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানালো।
তখনই মাহির দরজায় নক না করেই রায়ানের ঘরে ঢুকলো জোরে কথা বলতে বলতে। তুই কই মরলি আবার? দেরি হয়ে যাবে, খাবি না? ঘটনাটা হঠাৎ ঘটায় মীরার রায়ান কিছু বুঝল না। মীরা দুই হাতের রায়ানের গলা আঁকড়ে ধরে আছে, রায়ানের হাতও তখন মীরার কোমরেই। দুজনেই শব্দ পেয়ে অবাক চোখে দরজার দিকে তাকায়। মাহির দরজা ঠেলে ঢুকে রায়ান মীরায়াকে ওই রকম অপ্রস্তুত অবস্থায় দেখে সাথে সাথে চোখে হাত দিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। রায়ান মীরা মাহিরকে দেখে দুইজন দুজনের দিকে তাকিয়ে জিভ কামড় দিয়ে তাড়াতাড়ি আলাদা হয়ে মেঝেতেই দুই দিকে সরে হাঁটু মুড়ে বসে। মীরার মনে হচ্ছিল পারলে পাতালে চলে যায় এখনই। আর রায়ান তো বেজায় বিরক্ত হয়ে বিড়বিড় করল, আল্লাহ, এমন মানুষজন কেন দিচ্ছ তুমি আমার জীবনে? আমার এমন কাঙ্ক্ষিত মুহূর্তগুলোতে সব সময় বেগড়া দিতে কেউ না কেউ থাকবেই। কেন নন? রায়ান নিজের চুল খামচে ধরল। মাহির ভালোই বুঝতে পারছে তার উপস্থিতি এই মুহূর্তে কতটা বিরক্তিকর লাগছে রায়ানের কাছে। মাহির উল্টো হয়ে দাঁড়িয়ে থেকেই নিজের সাফাই দিতে বলল, দোস্ত, বিশ্বাস কর, আমার দোষ নাই। আন্টি তোকে ডাকতে বলল, আর আমি তো এর আগে তোর রুমে নক করে কখনো ঢুকিনি, তাই অভ্যাসবশত ভুল হয়ে গেছে। আইসুয়ের আমি কিছু দেখিনি। মীরা দাঁতের দাঁত চেপে সহ্য করছে। লজ্জায় এমন অস্বস্তিকর অনুভব হচ্ছে তার বলে বোঝানোর মতো না। রায়ান উঠে দাঁড়িয়ে মাহির কাছে গিয়ে ওর কানে বলল, শালা, তোরে তো আমি রেসের সময় দেখে নিব। তোর মতো বন্ধু আর আমার লাগবে না। অন্যদের বন্ধুদের দেখি মেয়ে বিয়ের আসর থেকে তুলে এনে বন্ধুর সাথে বিয়ে দেয়, আর তুই এক বিবাহিত বন্ধুর বিয়েটা টিকাইতেও সাহায্য করতে পারিস না। তো কি ঘাস কাটতে লাগবো আমার তোরে? মাহির বুঝতে পারছে রায়ান কি পরিমাণ রেগে গেছে। মাহির তাও স্বাভাবিক থেকে বলল, তাইলে চল আজকে ভাবিকে তোর সাথে অফিসিয়ালি বিয়ে দিয়ে দেই আমি। খুশি থাকতাও। রায়ান রেগে মাহিরকে আরো কিছু বলবে তার আগেই মাহির রায়ানকে বলল, হইছে তো ভাই, এখন আমারে ছাড়া বাদ দিয়ে তোর বউকে সামলা। রায়ান মীরার দিকে একবার তাকিয়ে আবার রেগে মাহিরের উদ্দেশ্যে বলল, তোর বউ কি আবার তোরে না বলছি ভাবি মা ডাকতে? বের হো এখন, তোর সামনে ও নর্মাল হবে না। মাহির, আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি নিচে আছি। মাহির রায়ানের ঘর ত্যাগ করে নিচে চলে যায়। মাহির চলে যাওয়ার পর রায়ান ফ্লোরে হাঁটু মুড়ে মুখ লুকিয়ে বসে থাকা তার ছোট্ট বউটার দিকে একবার তাকিয়ে দেখল। তারপর হাফ ছেড়ে মীরার কাছে গিয়ে রায়ান হাঁটু গেড়ে বসে মীরার চুলে হাত রেখে বলল, মুখ তুলো পাখি, ও চলে গেছে। মীরা মাথা না সূচক নাড়িয়ে শব্দ করল, ওহু। রায়ান দীর্ঘশ্বাস ফেলে মীরায়াকে বসা অবস্থা থেকে কোলে তুলে নিল। মীরা চমকে গিয়ে রায়ানের গলা জড়িয়ে জিজ্ঞেস করল, আবার কি হলো? রায়ান না বুঝার ভাব নিয়ে, কি আবার কি হলো? মীরা আবার বলল, কোলে নিলেন কেন আবার তা জিজ্ঞেস করলাম। রায়ান মীরায়াকে বিছানায় বসিয়ে বলল, আমার ইচ্ছা হলো তাই। অনেক দিন ব্যস্ত থাকায় এক্সারসাইজ করা হয়নি, তাই শরীরটাকে খাটাচ্ছি। মীরা মুখ বেঁকিয়ে ঘুরিয়ে নিল রায়ানের থেকে। রায়ান ঠোঁট কামড়ে হেসে মীরা ব্রেসলেট পরে থাকা হাতটা নিজের হাতে নিয়ে মীরার উদ্দেশ্যে আদেশমূলক কণ্ঠে বলল, এই যে ম্যাডাম, এইটা যেন হাত থেকে কখনো খোলা না হয়। সাবধান করে দিলাম। মীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কেন? রায়ান মীরার চোখে চোখ রেখে বলল, আমি বলেছি তাই। মীরা কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করল, কখনোই খোলা যাবে না? গোসলের সময় ও না? রায়ান মাথা ডানে বামে ঘুরিয়ে উত্তর করল, না, খোলা যাবে না। শুধু একটা কারণ ছাড়া। মীরা তখনই উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল, কি কারণে? রায়ান মীরার সামনে থেকে সরে গিয়ে বলল, জানতে হবে না। মীরা কৌতূহলী হয়ে জেদ ধরে রায়ানকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, জানতে হবে আমার? বলুন কি কারণে খোলা যাবে? রায়ান মীরার কোমর ধরে আবার নিজের বুকে টেনে তার মুখ মীরার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, যদি তোমাকে নিজের করে পাওয়ার সময় এটা আমার বিরক্তির কারণ হয় তাহলে খুলব আমি। বুঝেছ না? ডিটেইলসে বুঝাবো। মীরা আঁতকে উঠে রায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, আপনার লজ্জা নেই, তাই না? রায়ান স্বাভাবিক শান্ত গলায় স্বীকার গেল না, নেই। বেডা মানুষ তার বেডির কাছে নিতান্তই নির্লজ্জ। মীরা রায়ানের সাথে আর তর্ক করতে চাইল না, তাই সোজা দরজার দিকে এগোল। তখনই রায়ান আবার পিছন থেকে বলল, আবারও বলছি, ওটা হাত থেকে খুলবে না। আমি ছাড়া ওটা খোলার অধিকার কারণ নেই। মাইন্ড ইট। মীরা মুখ না ঘুরিয়ে ঘর থেকে বের হলো। আর তার পিছন পিছন রায়ান ও বের হলো নিচে যেতে। একটু আগেই মাহির এসে বলেছে মা ডেকেছে খেতে। ড্রয়িং রুম। মীরা রায়ান দুইজন পর পর নিচে নেমে আসার পর রামিলা চৌধুরী তাদেরকে দেখে বলেন, তোদের আসার সময় হলো, তাড়াতাড়ি এসে খেতে বসে যা। খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। মাহির ডাইনিং টেবিলে বসেছিল। রায়ান মীরার উপস্থিতিতে এক নজরে তাদেরকে দেখে আবার নিজের খাওয়ার দিকে মন দেয়।
মীরা মাহির তাকানোতে হালকা ইতস্তত বোধ করলেও রায়ানের তাতে কোনো ফারাক পড়ল না। মীরা লজ্জায় মাথা ঝুঁকিয়ে নিল, কিন্তু রায়ান গোটগোট করে হেঁটে খাবার টেবিলের কাছে দিয়ে নিজের চেয়ারটা টেনে বসে পড়ল, স্বাভাবিক ও শান্ত মুখে, যেন কিছুই হয়নি। মীরা রায়ানের হাবভাব দেখে যাচ্ছে, এইদিকে মীরায়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান তার পাশের চেয়ারটা জোরে টেনে বের করে বলল, খেতে বসতে হলে চেয়ারের কাছে এসে বসতে হবে, চেয়ার নিজে কারো কাছে যাবে না। মীরা ভালোই বুঝতে পারল রায়ান তাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। সেও আর কিছু না বলে খাবার টেবিলে গিয়ে বসল, কিন্তু রায়ানের পাশে নয়, বরং বিপরীতে। রায়ান মীরার আচরণে বিরক্ত হয়ে কুটিল চোখে তাকালো মীরার দিকে, সাথে মীরাও ভাব নিয়ে রায়ানের চোখে চোখ রেখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করল, সবে তো শুরু হাবি, আমি আমার ভালোবাসার পরীক্ষা এতগুলো বছর দিয়েছি, এবার আপনার পালা। আপনি এত সহজে আমাকে পাবেন তা ভাবলে অনেক বড় ভুল করছেন। আপনার দুর্বলতা জানার পর আপনাকে শাস্তি দিতে দূরত্বই যথেষ্ট। আমি মিসেস মীরা চৌধুরী যদি রায়ান চৌধুরীকে নিজের পায়ের সামনে না আনতে পারি, নিজের অস্তিত্ব বিলীন করে ফেলব। আইসুয়ের। রায়ান অদ্ভুতভাবে মীরার চোখ দেখছে। একটু আগেও যেই চোখ লজ্জা, অস্বস্তি, কামনার অনুভূতি ভরা ছিল, এখন সেই চোখে এত দৃঢ় ভাব, যেন আগুন জ্বলছে। রায়ান মাহিরের সামনে আর কিছু বলার ইচ্ছে প্রকাশ করল না, বরং নিজেকেও সামলে হেঁকেই শক্ত খোলসে আবৃত করে নিল। মাহির মীরা রায়ান দুইজনের দিকেই পর পর তাকিয়ে বিড়বিড় করল, এদের আবার কি হলো হঠাৎ? একটু আগেও তো একসাথে কাটার মতো লেপ্টে ছিল, আর এখন মনে হচ্ছে দুইজন দুইজনকে কাঁচা খেয়ে ফেলবে চোখ দিয়েই। মাহির নিজের ভাবনাতে মশগুল, তখনই রামিলা চৌধুরী খাবার বাড়তে বাড়তে মীরায়াকে প্রশ্ন করলেন, হে রে মীরা, ওকে চিনিস তুই? মাহিরের দিকে ইশারা করে। মীরা মাহিরের দিকে তাকিয়ে মাথা নাড়ল, না মামুনি, আগে কখনো দেখা হয়নি, তাই চিনি না। রামিলা চৌধুরী মীরায়াকে মাহির পরিচয় দিয়ে বললেন, তাহলে পরিচয় করিয়ে দেই। ও হলো মাহির, রায়ানের ছোটবেলার বন্ধু। বলতে পারিস এই বাড়ির আরেকটা ছেলে। মাহির মুচকি হেসে মীরায়াকে গ্রিট করল, হাই, আই এম মাহির। মাহিরের হাই বলা শুনে রায়ান চোখ বাঁকা করে তাকালো মাহিরের দিকে। মাহির রায়ানের দিকে ফিরে ওর চোখের চাহনি বুঝে আবার মীরার উদ্দেশ্যে নতুন করে বলল, আসসালামু আলাইকুম। ভা মাথা না সূচক নাড়িয়ে, আপু। মীরা রায়ানকে আবার শক্ত চোখে একবার দেখে ইচ্ছা করে আগ বাড়িয়ে বলল, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম মাহির ভাইয়া। আমি মীরা। আর আমি আপনার অনেক ছোট, আপনি চাইলে নাম ধরেও ডাকতে পারেন, সমস্যা নেই। মাহির মনে মনে আঁকে উঠল, খেয়েছে রে, এইবার রায়ান এইটার জন্য আমাকে কথা শোনাবে। ভাবি আম্মাগো, আপনার বর খুব একটা সুবিধার না। আপনাকে নাম ধরে ডাকলে আমার নিজের বউকে কখনো ডাকার সুযোগ নাও পেতে পারি। নো রিস্ক। মাহির রায়ানের দিকে দেখল দ্বিধায় পড়ে, কিন্তু রায়ান চুপচাপ খাচ্ছে, যেন কিছু শুনতে পায়নি। মাহির ভালোই জানে রায়ান আসলে মাহিরের জবাবের অপেক্ষায় আছে। মাহির একটু নকল হেসে মীরায়াকে বলল, বয়সে ছোট হয়েছেন তো কি হয়েছে, সম্পর্কের পরিধিটাই আসল। মাহিরের উত্তরে রায়ান একটু বাঁকা হেসে মাহির পাতে একা মোবিল লে পিপস উঠিয়ে দিয়ে বলল, সাব্বাস, এই নে এইটা খা। মীরা মাহিরের উত্তর কি ইঙ্গিত করছে বুঝতে পারল, কিন্তু শুধু শুধু আর কথা বাড়াতে চাইল না। সে কেবল হেসে মাহিরের কথায় সম্মতি দিয়ে দিল এমন মনে হলো। মাহির মীরায়াকে দেখে রায়ানের দিকে হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, মামা তুই জিতছ। রায়ান মনে মনে হালকা হেসে মুখে কঠোরতা রেখে বলল, হো মামা, আমি জানি। নজর কম দে। নিজের হাঁটুর বয়সী স্টুডেন্ট ক্রাশের কথা ভাব। মাহির টিটকারি করে বলল, ইস, তোর বউয়ের দিকে নজর দেওয়ার সময় নাই আমার। আর শোন, আমাকে বুড়া বলা বন্ধ কর, আমার ক্রাশ অনেক সুন্দর। সময় করে তোকে দেখাবনি। রায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার কোনো ইন্টারেস্ট নাই। বউ ছাড়া অন্য কোনো মেয়ের অস্তিত্ব নেই আমার কাছে। তুই দেখ। মাহির কিছু বলবে তার আগের রায়ান হুমকি দিল, এখন চুপচাপ খাবার খা আর রেস হারার জন্য প্রস্তুত হো। মাহির মুখ ভেঙচে কেটে বলল, হা, দেখা যাবে কে হারে। রামিলা চৌধুরী রায়ান ও মাহিরকে খেতে বসে বিড় বিড় করতে দেখে জোরে আওয়াজ করে বললেন, তোরা কি ফুসুর ফুসুর লাগালি খাওয়ার মাঝে? চুপচাপ খাবার খেয়ে শেষ কর, পরে সব কথা। মাহির সাথে সাথে সোজা হয়ে বসে পড়ে খেতে থাকলো, তখনই রামিলা চৌধুরী বললেন, সবাই নিচে, তো রুদ্র কোথায়? খেতে নামেনি কেন? রায়ান জানে না এমন অঙ্গভঙ্গি করল। রামিলা চৌধুরী রুদ্রকে ডাকতে থাকলেন, রুদ্র, এই রুদ্র, খাবি না? নিচে আয়। রুদ্র উপর থেকে মায়ের আওয়াজ পেয়ে চেঁচিয়ে বলল, খিদে নেই, খাবো না, তোমরা খেয়ে নাও। রামিলা চৌধুরী রুদ্রর উত্তরে বিরক্ত হয়ে আওড়ালেন, সন্তানরা বড় হয়ে গেলে মায়েদের কি আর বলার কিছু থাকে নাকি? যা ইচ্ছা কর। রায়ান মায়ের বিরক্ত হওয়া দেখে বলল,
আহা আম্মু, তুমি খেতে বসো তো। যার খিদে পাবে সে এমনি খেতে চলে আসবে। তারপর সবাই নিজেদের মতো খেতে লাগলো। রুদ্রর খিদে পেলেও সে খেতে নামলো না, মন ভালো নেই তার। অভ্যাস খুব খারাপ জিনিস, আর তা যদি হয় কোনো ব্যক্তিকে ঘিরে সেটা মরণঘাতীয় হয়ে উঠতে পারে। রুদ্র নিজের ঘরে বিছানায় শুয়ে বারবার ফোন দেখছিল, রিমির থেকে কোনো মেসেজ এলো কিনা তা দেখতে। কিন্তু এতক্ষণেও ওই পাশ থেকে কোনো মেসেজ না আসে। রুদ্র হতাশ হয়ে বালিশে মুখ চাপা দিয়ে বিরক্তির সাথে বারবার বলতে থাকে, কেন করছেন আপনি এমন রিমি? হোয়াই ড্যামেট, কি হয়েছে আপনার? রুদ্র নিজে একা একা বিলাপ করতে থাকার মাঝেই তার ফোনে একটা মেসেজ আসার শব্দ হয়, কিন্তু রুদ্র কোনো উৎসাহ দেখালো না। এর আগেও কয়েকবার শব্দ হওয়ার পর সে যখনই ফোন চেক করেছে তখনই সেটা অফিসের কোনো মেসেজ ছিল। রুদ্র এবার অনিচ্ছুকভাবে মেসেজটা দেখতে ফোনটা হাতে নিয়ে খুলতেই দেখল রিমির নাম্বার থেকে মেসেজ এসেছে। রুদ্র তড়িঘড়ি করে বিছানায় উঠে বসে মেসেজটা পড়ল। আমার সাথে দেখা করতে পারবেন রুদ্র? রাত 2টার পরে। প্লিজ কোনো প্রশ্ন করবেন না। আমি আপনার অপেক্ষায় থাকবো ঠিক আমার বাড়ির সামনের মোড়ে। আপনি আসবেন তো? রুদ্র মেসেজ পড়তেই আনন্দের উচ্ছ্বাসে হেসে উঠল, যেন সে এটাই চাইছিল। রুদ্র মুখে বলতে বলতে রিমিকে কথার জবাব দিল, আসবো রিমি, অবশ্যই আসবো। আপনি আমার অপেক্ষা করবে প্লিজ। রুদ্র মেসেজটা সেন্ড করেই চেঁচিয়ে উঠল, উহ। ইয়ে। রুদ্রর চেঁচানোর আওয়াজ নিচের ড্রয়িং রুম পর্যন্ত শোনা যাচ্ছিল। রামিলা চৌধুরী নিচ থেকে চেঁচিয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? রুদ্র হাসি মুখে নিজে ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু খিদে পেয়েছে, খেতে দাও। টেবিলের সবাই রুদ্রর উচ্ছ্বসিত মুখের দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। রামিলা চৌধুরী রুদ্রকে বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন, তুই না একটু আগে বললে তোর খিদে নেই, এখন আবার খেতে চাইছিস কেন? রুদ্র চেয়ার টেনে বসতে বসতে বলল, আহা, ওটা তো একটু আগের কথা, একটু আগে খিদে ছিল না, এখন খিদে পেয়েছে, তাই খেতে চাইছি, সিম্পল। সামি কাবাবের সার্ভিং ডিশ থেকে একটা কাবাব নিয়ে খেয়ে বলল, উফ।